ওকে, আজকে আমরা উপবৃত্তের প্রথম ক্লাস নিব। হোপফুলি ক্লাসটা অবভিয়াসলি বেসিক প্লাস কিছু মেথড হবে, বরাবরের মতো যেরকম আমি করি আর কি। তো আমরা দেখি যে প্রথমে উপবৃত্তের ডেফিনেশনটা দেখি। আমি আর চিত্র আহার প্যারা নিব না বিদায় আমি স্ক্রিনশটটা নিয়ে নিছি। উপবৃত্তের ডেফিনেশন, উপবৃত্তের ইংলিশ টার্ম হলো ইলিপস। ঠিক আছে, উপবৃত্ত শেপ আমরা রেগুলার দেখি, আমরা ডিম খাই না, ডিম ডিম কিন্তু একটা উপবৃত্ত শেপ। ঠিক আছে, উপবৃত্ত শেপ ডিম। তো উপবৃত্তের ডেফিনেশনে কি বলছে দেখো, একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট রেখা হতে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত 1 হতে ক্ষুদ্রতর কোনো ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চারপথকেই উপবৃত্ত বলে। আমরা কনিক্সের যখন ডেফিনেশন পড়ছিলাম, কনিক্স নট সরলরেখা, নট বৃত্ত, নট পরাবৃত্ত, নট উপবৃত্ত, নট অধিবৃত্ত, কমন টার্ম কনিক্স। কনিক্সের ডেফিনেশনে এরকম ছিল, একটা নির্দিষ্ট বিন্দু ছিল এবং একটি নির্দিষ্ট রেখা ছিল। একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা হতে কোনো একটা বিন্দুর দূরত্বের অনুপাত যদি ধ্রুব সংখ্যা হয়, তাহলে এইরূপ সঞ্চারপথকেই বলা হয়তো আমাদের কনিক্স। তো এখন সেম টার্মটাই রয়েছে, যে একটি নির্দিষ্ট বিন্দু ও এবং একটি নির্দিষ্ট রেখা হতে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত এক হতে ক্ষুদ্রতর হলে তাকে বলা হয়, সেই সঞ্চারপথকেই বলা হয় আমাদের উপবৃত্ত। ওয়েট, তারে জয়েন দিয়ে দেই। বুঝতে পারছি। ওকে, তাইলে দেখো, একটা নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা হতে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত, এই যে দূরত্বের অনুপাত, এইটাকেই বলা হয়তো আমাদের কনিক্সের ভাষায় উৎকেন্দ্রিকতা। সো আমরা যখন কনিক্সের প্রথম যে ক্লাসটা করছিলাম সেখানে উৎকেন্দ্রিকতা বলছিলাম যে উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হয় 1 অপেক্ষা ক্ষুদ্রতর। ক্লিয়ার, 1 অপেক্ষা ক্ষুদ্রতর, ইয়েস, 1 এর চেয়ে কম। তাহলে ওই বিন্দুর সঞ্চারপথকেই বলা হয় উপবৃত্ত। সো ডেফিনেশন আসবে না, জাস্ট মনের শান্তির জন্য আমি ডেফিনেশনটা বললাম আর কি। তো উপবৃত্তের একটা শেপ আমি লিখছি এখানে, উপবৃত্ত ক্লিয়ারলি বোঝা যাচ্ছেন হোপফুলি। সো এইখানে দেখো উপবৃত্তের বিভিন্ন ট্রাম, এই ট্রামগুলোর সাথে আমরা পরিচিত হব, দেন আমি ফর্মুলা দেখিয়ে দিব, সমস্যা নেই। প্রথম কথা, এই যে উপবৃত্তটা, এই উপবৃত্তটাতে দেখা যাচ্ছে যে এক্স অ্যাক্সিস এর দিকে উপবৃত্তের দৈর্ঘ্যটা বড়। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি এ এবং এ প্রাইম এইটুকু দূরত্বকে বলতে পারি আমরা বৃহদক্ষ এই উপবৃত্তের। আর বি, বি প্রাইম অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর যে দূরত্বটা আছে সেটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। ওকে, আচ্ছা, এল এল প্রাইম হলো আমাদের কি, যে এল এল প্রাইম হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, এখানে আরেকটা টার্ম হচ্ছে ওই আমরা পরাবৃত্তের মতো, এখানেও আমরা এসপি ইজ ইকুয়াল ইপিএম আনবো। ইপিএম পরাবৃত্তের ক্ষেত্রে এই ই এর ভ্যালু 1 হইতো বিদায় আমরা এসপি ইজ ইকুয়াল পিএম লিখতে পারতাম, বাট উপবৃত্তের ক্ষেত্রে তো আমাদের ই এর ভ্যালুটা 1 নয়, 1 এর চেয়ে ছোট, এই জন্যই আমরা এসপি ইজ ইকুয়াল পিএম লিখতে পারবো না, এসপি ইজ ইকুয়াল ইপিএম লিখতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি। মানে এইটুকু আনতে পারলে তোমার কিন্তু কাহিনী শেষ। উপবৃত্তের সমীকরণ যদি বলে তুমি সমীকরণ নির্ণয় করতে পারবা। এখন এখানে বোঝার বিষয় আছে পি বিন্দুটা আমরা কোন দিকে নিব। পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু এটা কোনো মানে ডাউটের কোনো কিছু আসলে না, যে নিয়ামক রেখাটা এইদিকে থাকতো আমরা পি বিন্দু যে কোনো একটা এর উপরে নিতে পারতাম। হ্যাঁ, বাট উপবৃত্তের ক্ষেত্রে আমরা পি বিন্দুটা কোন দিকে নিব সেটা একটু বোঝার বিষয় আছে। উপ ধরো তুমি যদি এইটাকে ধরো উপকেন্দ্র, তাইলে তুমি পি বিন্দুটা নিবা তার যে ক্ষুদ্রাক্ষ আছে, ক্ষুদ্রাক্ষের অপোজিট সাইডে কোনো একটা জায়গায়, মানে লং ডিস্টেন্স যেটা আছে। তুমি চাইলে কিন্তু এখানে পি বিন্দু নিয়ে তুমি বলতে পারতে, বাট এখানে নিলে এই রেশিওটা মানবে না। আশা করি বুঝাইতে পারছি। ওখানে যে কোনো বিন্দুতেই নেওয়া যাবে ওই অক্ষের ওই পাশে। হ্যাঁ, ওই পাশে যে কোনো বিন্দুতে নিতে পারো, পি হলো এনি পয়েন্ট, মানে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এর উপরে শর্ত আরোপ করলেই তোমার এই ভ্যালুটা পাবা। এইরকম পাবা, এখানে তুমি বিভিন্ন পয়েন্ট নিলেই তুমি এই কাহিনীগুলো পাবা। ওকে, তাইলে তুমি যদি এইটাকে বেস করে, মানে এই যে এস কে বেস করে তুমি যদি করো, তাহলে এস এর যে লেফট হ্যান্ড সাইড আছে এইটা হলো আমাদের মূলত মেইন নিয়ামক রেখা। ওকে, আচ্ছা, এইখানে উপবৃত্তের ক্ষেত্রে দেখো দুইটা নিয়ামক রেখা ক্রিয়েট হয়, দুইটা শীর্ষবিন্দু ক্রিয়েট হয়, তারপরে দুইটা গৌণবিন্দু ক্রিয়েট হয়। বুঝতে পারছি, দুইটা উপকেন্দ্র থাকে উপবৃত্তের। ক্লিয়ার, সবগুলো ডাবল ডাবল থাকে, এর জন্যই দেখবা আমরা যখন ফর্মুলাগুলো দিব ওই ফর্মুলাতে প্লাস মাইনাস টার্ম চলে আসবে। তাহলে কি সিজেড আর সিজেড প্রাইমের মধ্যবর্তী দূরত্ব সেম? হ্যাঁ সিজেড, হ্যাঁ সিজেড, হ্যাঁ সিজেড এবং সিজেড প্রাইমের মধ্যবর্তী দূরত্ব সেম। আবার সিএস এবং সিএস প্রাইমের মধ্যবর্তী এই দূরত্ব এবং এই দূরত্ব সেম। আবার এই দূরত্ব এবং এই দূরত্ব সেম, আবার এই দূরত্ব এবং এই দূরত্ব সেম, সেম ডিস্টেন্স। বুঝতে পারছি। ওকে, গেল এতটুকু। চিত্র সম্পর্কে কোনো কমেন্টস আছে তোমাদের? না, আচ্ছা, চিত্রটা তুলতেছি। ওকে, চিত্র তুলে নাও, যেরকম আছে তুলে নাও। এবং কার নাম কি তুমি এখানে লিখে রাখতে পারো, যেমন এস এস প্রাইম উপকেন্দ্রিক দূরত্ব, এ এ প্রাইম শীর্ষবিন্দুদের দূরত্ব, বা তুমি বলতে পারো এটাকে বৃহদক্ষ বলতে পারো। এভাবে লিখে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। আর উৎকেন্দ্রিকতা ই হবে যে এসপি বাই পিএম, এবং এটার ভ্যালু হবে 0 থেকে বড় বাট 1 থেকে ছোট। আর এই সিটাকে বলা হয় কিন্তু উপকেন্দ্রের কেন্দ্র। বুঝাইতে পারলাম, হ্যাঁ। উপকেন্দ্রের কেন্দ্র। সো এটার এনাদার একটা পরিচয় দিই, জেড জেড প্রাইমের মধ্যবিন্দু বলতে পারো তুমি সি, বা এ এ প্রাইমের মধ্যবিন্দু বলতে পারো তুমি সি, বা এস এস প্রাইমের মধ্যবিন্দু বলতে পারো সি।
আমার তোলা হয়েছে। হ্যাঁ ভাইয়া হয়েছে তোলা। ওকে, তো এখন দেখো চিত্র আঁকার একটা বেসিক ফর্মুলা বলে দিই, সেটা চাইলে তোমরা একসাথে লিখে রাখতে পারো, আবার ইয়ে করতে পারো। আমরা কোন সময় আমরা এইভাবে দিব, মানে এক্স অ্যাক্সিসকে কোন সময় বা এক্স অ্যাক্সিসের প্যারালালকে কোন সময় আমরা প্রধান অক্ষ ধরবো এবং ওয়াই অ্যাক্সিসের প্যারালালকে কখন আমরা প্রধান অক্ষ ধরবো, সেটার নিয়ম হলো সেম আগেরটার মতোই। যদি নিয়ামক ওয়াই অক্ষের সমান্তরাল হয়, নিয়ামক যদি ওয়াই, আচ্ছা আমি এখানে লিখেই দিই তোমাদের জন্য, এটা চিত্র আঁকার ক্ষেত্রে আর কি, যদিও উপবৃত্তের চিত্র আঁকা লাগে না, পরাবৃত্তের মতো জাস্ট ফর্মুলা পারলেই হয়। বৃহদাক্ষ, বৃহদাক্ষ এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, বৃহদাক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, বা নিয়ামক, নিয়ামক ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, নিয়ামক ওয়াই অক্ষের সমান্তরাল, বা ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল হলে, বা ক্ষুদ্রাক্ষ, ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল হলে, ওয়াই অক্ষের সমান্তরাল হলে, হলে চিত্রটা হবে এই উপরেরটা, উপরে যে চিত্রটা আছে এইটা, বুঝা গেল? উপরে যে চিত্রটা লিখছো এটা হলো বৃহদাক্ষ এক্স অক্ষের সমান্তরাল বা নিয়ামক ওয়াই অক্ষের সমান্তরাল বা ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। এটুকু বুঝছি? হ্যাঁ ভাইয়া ওকে, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা। হুম। তো এই পরাবৃত্তে এই উপবৃত্তের সমীকরণটা হবে, এই উপবৃত্তের সমীকরণটা হবে এক্স স্কোয়ার বাই হলো এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হলো বি স্কোয়ার ইজ ইকুয়াল 1, যেখানে এ গ্রেটার দেন বি। এ হলো বৃহদাক্ষের দৈর্ঘ্য, মানে বৃহদাক্ষের দৈর্ঘ্য না সরি, এটা হলো আমি বলি কতটুকু, এটা হলো যে এই যে সেন্টার থেকে যে কোনো একটা শীর্ষবিন্দুর দূরত্ব এ, সেন্টার হতে যে কোনো একটা শীর্ষবিন্দুর দূরত্ব, আর বিটা হলো সেন্টার হতে ওই যে কোনো একটা গৌণ বিন্দু অর্থাৎ বি বিন্দুর দূরত্বটা হলো বি, সি থেকে বি বিন্দুর দূরত্ব বি এবং সি থেকে এ বিন্দুর দূরত্ব হলো এ প্রাইম বাই এ। ওকে, তার মানে এই ক্ষেত্রে এটা হবে বড়। আচ্ছা, এখন এনাদার টার্ম, এনাদার ওয়ার্ড, উল্টাটাও তো থাকতে পারে, তাইলে বৃহদাক্ষ, বৃহদাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল বা নিয়ামক, নিয়ামক এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল বা ক্ষুদ্রাক্ষ, ক্ষুদ্রাক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলে, সমান্তরাল হলে, চিত্রটা আমি এঁকে দিই, যদিও চিত্রটা সুন্দর হবে না, ফ্রেন্ডে ড্র করবো, তখন পরাবৃত্তেরটা হবে এইভাবে আর কি, উপবৃত্তটা এইভাবে হবে। তাইলে এইটা হবে তখন আমাদের এস, ধরো এস প্রাইম, আর এইটা হবে ধরো তোমার এ, লাল দিয়ে লিখেন না, লাল এ প্রাইম, ওকে ওকে ওকে, এইটা হবে বি, এইটা ধরলাম বি প্রাইম, আর এইখানে ধরো তোমার নিয়ামক রেখা হবে দুইটা, যেমন ধরো এইটা এম প্রাইম জেড প্রাইম এন প্রাইম, আর এইটা হলো এম জেড এন। বুঝা গেল? আগের লাইনটা লিখতে পারিনি, মিস করে গেছি। ওকে, বা এগুলাকে তুমি চেঞ্জ না করলেও হবে, এইখানে আগে এখানে এ লিখছিল না, বি লিখছিল না, বি রেখে দাও, তাহলে আগেরটার সাথে কম্পারিজন করতে তোমাদের সুবিধা হবে। এটাকে এ লিখছিল, এই রেখে দাও, বা এ প্রাইম যাই বলো না কেন, এইটা তাইলে এ। ভাই আর একটু উপরে করেন। আচ্ছা করতেছি, এই হইল আর কি কাহিনী শেষ। তাহলে এইখান থেকে এইখানে ডিস্টেন্স হলো আমাদের এ, আর এইখান থেকে এইখানে ডিস্টেন্স হলো আমাদের বি, এবং এই পরাবৃত্তের ইকুয়েশন হবে, সমীকরণ হবে, ইকুয়েশন, ইকুয়েশন হবে সেম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল 1, এখানে এ লেস দেন বি বা বি গ্রেটার দেন এ। আমার তোলা হয়েছে। দুজনে তোলা হয়েছে? হ্যাঁ ভাই আমার হয়েছে। ওকে, তাইলে এখন এক গাদা সূত্র লেখার জন্য প্রস্তুত থাকো। হুম, পারলাম। দেখা যায় তো নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে। তোমাদের বইতেও আছে, তবু আমি যেহেতু আমি বলছিলাম যে একসাথে নোট করে নিবা, একসাথে খাতা তুলে নাও, 5 থেকে 10 মিনিট এক্সট্রা সময় যাবে, বাট খাতা তুলে নাও, ড্যাম শিওর পরবর্তীতে তোমাদের পড়া হবে না, বইগুলো তো অনেক দূর।
আসলে বইয়ে পড়তে মন চায় না। আর দুইজনেই নোট সাবমিট করবা। ও আচ্ছা, মানে আপনার খাতা কেনা হয়নি তো এখনো, ওই যে এই জন্য ভাবলাম প্রথম থেকে নোট করবো নি, আচ্ছা একবারে সাবমিট করবো, মানে এই অধ্যায় প্রথম থেকে একবারে আমি। আচ্ছা, বাট মাস্ট বি সাবমিট করো, কারণ যেহেতু সরাসরি না তোমাদের সাথে ইন্টারাক্টেড, আমার সরাসরি হচ্ছে না, সো নোটির প্রমাণ দিবে যে আমি জানি এই যে 1 ঘন্টা ধরে তোমাকে পড়াবো তার আউটপুট। ঠিক আছে, হাতের লেখা এত আমি সুন্দর হতে হবে না, এত কালার পেনও লাগবে না, জাস্ট যা পড়াইছি যা বুঝছো তাই লিখলে হবে, আর হোমওয়ার্ক যেগুলো দেয় এগুলো করলেই হবে। আমি কালকে থেকে সাবমিট করবো। ওকে, এই পেজ লেখা হইলে বললো আরেকটা পেজ আছে। আরো জি হয়, এই দেখেন, দেখে নিন আগে, এই যে এই হইলো শেষ। হুম, এইটা ছিল সাস্টের যখন এডমিশনে দিয়ে নিয়েছিলাম তার স্লাইড। এখন সময় পাচ্ছি না তোমাদের স্লাইড বানাবো আর কি, বুঝছো নি? এখান থেকে স্ক্রিনশট দিয়ে চিত্রগুলো যারা বানায় তাদের পড়া লাগে না। সহমত। সো এখান থেকে স্ক্রিনশট মেরে রেখে দিছি, মানে এতগুলো লিখতে আমার ভালো লাগবে না। বলি আমাদেরও লাগতেছে না, তাও লেখা লাগতেছে। এই প্লাস মাইনাস এই কেন হচ্ছে? ওই যে আমি বললাম দুইটা জিনিস থাকবে, একটা এক্স এক্সিস এর পজিটিভ আর একটা নেগেটিভ। আচ্ছা ভাই, এইগুলা কি হচ্ছে যে ওই যে চিত্র দিয়েও মনে রাখা যায় না? হ্যাঁ, মানে চিত্রতেও মনে একটা রাখা যায়। একটা ভিডিও দেখছিলাম, মানে ওইভাবে দেখাইছিল, কিন্তু আমার বাসায় যে স্যার বললো যে এইভাবে নাকি বের করতে সময় লাগবে, এই জন্য আমি জি হয়, আপনি শুধুমাত্র এই টার্মটা মুখস্থ রাখবেন, পরাবৃত্তের ক্ষেত্রে বলছিলাম একটা ইকুয়েশন মনে রাখবেন, এই যেমন এইটা মনে রাখবেন জাস্ট, আর বাকি সবটি কভার হয়ে যাবে। এই ছোট লেখা আর ছোট ল্যাপটপে দেখে আমার প্রবলেম হচ্ছে না, তাই তো বলি সোর্স কোড নাই। আমার তোলা হয়েছে। এর তোলা হয়েছে। হ্যাঁ একটু আছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, সমস্যা নেই, পরেরটা জান, আমার স্ক্রিনশট নেওয়া আছে, আমি ইয়ে করতেছি, তুলতেছি। ওকে, পরে আর কয়টা আছে? 5টা আছে মনে হয়, না 6টা। সেম ইকুয়েশন, ইকুয়েশন বরাবর দুইটা পিস হয়ে গেছিল এই জন্য। শেষ কি তোমাদের তোলা? হ্যাঁ আমার শেষ। মেধা তোমার কি শেষ? শেষ। তাহলে তো বলবা যে শেষ হয়েছে। আমি মনে করছি ওর হয় নাই। আমি মেধার জন্য বসে আছি। কি আবার? আচ্ছা, তো বলে দেই এখন আমি একটু ওভারভিউ দিয়ে দিই। আমরা মুখস্থ রাখবো জাস্ট প্রথমটার যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজুয়াল 1, যেখানে এ গ্রেটার দেন বি, এবং এইটার ইয়েটা হবে এইভাবেই, অর্থাৎ তার নিয়ামকটা হবে যে ওয়াই এক্সিস এর প্যারালাল, এবং বিভোধকটা হবে এক্স এক্সিস এর প্যারালাল বাই এক্স এক্সিস। ঠিক আছে, তো যার সেন্টারটা অর্থাৎ কেন্দ্রটা আমরা ধরছি 0 0, আমরা এটা ধুইরা নিছি, মানে আদর্শ যেটা ধুইরা নিছি আমরা। এখন যদি সেন্টার অন্য কোনো কিছুতে থাকে, এই দেখো এখানে লেখা আছে, যদি সেন্টারটা আমাদের আলফা এবং বিটা হয় তাহলে ইকুয়েশনটা এইভাবে দাঁড় হবে আর কি। ওকে, দেন উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই 0, আবার যদি সেন্টারটা তোমার আলফা বিটাতে হয় তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে প্লাস আলফা প্লাস মাইনাস এই বিটা। তো এইভাবে আর কি একটার সাথে আরেকটা তুলনা করে যদি পড়ো তাইলে হোপফুলি তোমরা ভুলবা না। এবং বৃহদাক্ষ হবে 2a, তারপরে ক্ষুদ্রাক্ষ হবে 2b, তারপরে এই যে তুমি বলছিলা কি যে চিত্র, চিত্র দিয়েও বোঝা যায়, বাট চিত্র দিয়ে অনেক টাইম যাবে। আমার কাছে মনে হয় যদি এই সূত্রটা তুমি 2-3 বার দেখো, সূত্রের সবগুলো ফর্মুলা জাস্ট প্রথম কলামের সবগুলো তুমি যদি দেখে নাও, তারপরে সূত্রগুলো যদি একবার, আমি তো খাতায় লিখিয়ে দেওয়া হয়েছি তোমাদের, এজন্যই আমি দেওয়া হয়েছি। ঠিক আছে, তো উপবৃত্ত পড়ার আগে যখন তুমি 2বার বা 3বার দেখবা, দেন প্র্যাকটিস করবা, তখন অটোমেটিকলি এগুলো চলে আসবে। আচ্ছা, প্র্যাকটিসের উপরে কোনো কিছুই নেই, এটা মাথায় রাখবা। কারণ তুমি যতই শর্টকাট খুঁজো না কেন, শর্টকাটও হলো ওয়ান কাইন্ডস অফ একটা সূত্র, তুমি মূল সূত্রটাই পারলা না, মনে রাখতে কষ্ট হচ্ছে, তাহলে শর্টকাট কিভাবে মনে রাখবা? শর্টকাট মনে রাখার জন্য তো ব্রেনকে তোমার প্রেশার দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। শর্টকাট মনে রাখতে হলেও তোমার কিন্তু ওই শর্টকাটের মেথগুলো প্র্যাকটিস করতে হয়। এই জন্য আর কি আমি স্পেশালি বিশেষ করে যাদেরকেই পড়াই, অ্যাডমিশন বলো বা একাডেমিকেই বলো, আমি শর্টকাটগুলো অলওয়েজ অ্যাভয়েড করি বা স্কিপ করার ট্রাই করি। আমি চেষ্টা করি যে এই যে মূল যে ফর্মুলা আছে এই ফর্মুলা দিয়ে যাতে এমনভাবে মেথগুলো করো যাতে তোমরা 2-3 লাইন স্কিপ করে যাইতে পারো। তাহলে 2-3 লাইন যখন স্কিপ করে যাইতে পারবা, তখন তোমার এইচএসসি তো কভার হচ্ছে, প্লাস অ্যাডমিশনও তোমার কভার হয়ে যাচ্ছে। কারণ শর্টকাট তো তুমি এইচএসসিতে ইউজ করতে পারবা না, অ্যাডমিশনে পারলেও এইচএসসি পারবা না। আবার হুট করে গিয়ে অ্যাডমিশনে যখন যাইবা, হুট করে গিয়ে এগেইন শর্টকাট শিখা, আরো ব্রেনকে প্রেশার দেওয়া। তুমি এই সূত্রগুলোকে প্রপার অ্যানালাইসিস করো, তাহলেই হয়ে যাবে। ওকে, তো সবগুলা যেহেতু লেখা হয়েছে, এখন আমি ম্যাথ করানোর সময় আরো বলে দিব, সমস্যা নেই। চলো এখন আমরা বেশ কয়েকটা ম্যাথ করব। আজকের দিনের প্রথম ম্যাথ, উপবৃত্তের প্রথম ম্যাথ, সেটা হলো
2x² প্লাস 3y² মাইনাস 1 ইজ ইকুয়াল 0 যদি সমীকরণ দেয়া থাকে আর কি, যেরকম আমরা পরাবৃত্তের প্রথম দিকে আমরা সমীকরণ রিলেটেড ম্যাথ করছিলাম, সমীকরণ দেয়া ছিল। উপবৃত্তের উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 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 উপকেন্দ্রদ্বয়, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। নির্ণয় করো। ফাইন। তো আমাকে একটা উপবৃত্তের সমীকরণ দেয়া আছে, দিয়ে বলছে যে তার উৎকেন্দ্রিকতা বের করার জন্য, তার যেহেতু দুইটা উপকেন্দ্র সুতরাং উপকেন্দ্র দ্বয় বের করার জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক আর কি। তারপর বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করার জন্য অ্যান্ড নিয়ামকের সমীকরণ নির্ণয় করার জন্য। হোপফুলি প্রশ্নটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। তো এই ধরনের কেসের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের যে সমীকরণটা দেয়া আছে এই সমীকরণটাকে আদর্শ আকারে নিতে হবে। আদর্শ আকার বলতে ওই একটু আগে যে আমরা চার্টে যেরকম দেখছিলাম এইরকম আকারে নিতে হবে, তাহলে এটার সমাধানটা হবে প্রদত্ত উপবৃত্ত। প্রদত্ত উপবৃত্ত কি দেওয়া আছে এটাই ইজি, যে 2x² প্লাস 3y² মাইনাস 1 ইকুয়াল 0, বা আমরা এটাকে লিখতে পারি 2x² প্লাস 3y² মাইনাস 1 এদিকে নিয়ে গেলে প্লাস 1 হয়ে যাবে। বাট আমাদের উপবৃত্তের আকারটা ছিল এইরকম যে x² প্লাস y² b² ইকুয়াল 1, অর্থাৎ x² এবং y² এই দুইটা লবের ক্ষেত্রে সহগ ছিল 1, লবের সহগ ছিল 1। তাহলে এইখানে তো লবের সহগ 1 না, তো আমাকে 1 মানাইতে হবে, বাট এমনভাবে মানাইবো যাতে আমাদের এই ইকুয়েশন বা এই যে কাঠামো আছে এই কাঠামোর যাতে চেঞ্জ না হয়, মানে ভ্যালুর চেঞ্জ না হয়, যাতে কাঠামো চেঞ্জ হবে বাট ভ্যালু যাতে চেঞ্জ হয় না হয়। তাইলে আমরা 2x² চাইলেই কিন্তু আমরা লিখতে পারি x² বাই হইলো 1/2 প্লাস এই যে y² 3y² চাইলে লিখতে পারি y² বাই হইলো 1/3 ইকুয়াল 1। এতটুকু কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে, যদি বুঝতে পারি তাহলে তো ওকে ফাইন। তাহলে আমরা লিখতে পারি x² বাই হলো 1/√2² প্লাস y² বাই হইলো 1/√3² ইকুয়াল 1। এখন বলো আমাকে যে 1/√2 বড় নাকি 1/√3 বড়, বড় কোনটা? (1/√2 বড় নাকি 1/√3 বড়? এখানে হলো 1/√2টা বড়, ইয়েস। তাইলে এখন আমরা লিখতে পারি 1 নং উপবৃত্তকে উপবৃত্তকে x² প্লাস y² b² 1 এর সাথে তুলনা করে পাই, সাথে করে পাই তুলনা করে কি পাই, a ইজ ইকুয়াল আমরা পাই কি যে 1/√2 অ্যান্ড b ইজ ইকুয়াল পাই আমরা পাই 1/√3, যেখানে a গ্রেটার দেন কি b, a গ্রেটার দেন b মানে কি ওই যে আমাদের প্রথম যে ছকটা ছিল বা প্রথম যে কলাম ছিল এই কলামের ফর্মুলাগুলো হবে। তাহলে প্রথমে বলছে উৎকেন্দ্রিকতা বের করার জন্য, তাহলে উৎকেন্দ্রিকতা অতএব উৎকেন্দ্রিকতা ই সমান হবে কি, উৎকেন্দ্রিকতার ফর্মুলা ছিল ই সমান √1 মাইনাস b² বাই হইল a², √1 মাইনাস, তাহলে এখন বসিয়ে দাও 1 মাইনাস বি এর উপরে স্কোয়ার করলে আসবে 1/3 আর এটা আসবে কত 1/2। তাইলে এখন আলটিমেটলি লেখা যায় 1 মাইনাস 2/3, দ্যাটস ওয়াই 1/√3। তাহলে উৎকেন্দ্রিকতা আসে কত আমাদের 1/√3। তাহলে উৎকেন্দ্রিকতা শেষ। দেন বলছে উপকেন্দ্র দ্বয় নির্ণয় করার জন্য, তাইলে উপকেন্দ্র দ্বয় কি ছিল, উপকেন্দ্র দ্বয় ছিল প্লাস মাইনাস এই 0, প্লাস মাইনাস এই 0, বা এটাকে বলতে পারো তাহলে তোমার প্লাস মাইনাস এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু ছিল 1/√3 আর আমরা ই এর ভ্যালু কত পাইছি 1/√3 আর 0 তো আর 0, তার মানে বা আমরা বলতে পারি এটা কত প্লাস মাইনাস, ইয়েস এর ভ্যালু 1/√2 আর ই এর ভ্যালু ছিল যে 1/√3, তাহলে এটাও প্লাস মাইনাস 1/√6 0, শেষ উপকেন্দ্রদ্বয়। বুঝতে পারছি, জাস্ট ফর্মুলাতে বসাইছি। ওকে, দেন বলছে কি আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক
কনিক্সের সব থেকে মজার বিষয় হলো কনিক্সের তুমি যদি ফর্মুলা পারো কনিক্সে আটকাবা না তুমি, 2b² / a। ওকে, তাহলে বির ভ্যালু কি ছিল? বির ভ্যালু ছিল যে 1/√3। তাহলে এটাকে আচ্ছা লিখেই ফেলি, এর ভ্যালু ছিল কি 1/√2। তাহলে এটাকে লিখতে পারি আমরা যে 2√2/3। তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2√2/3। বুঝা গেল? আচ্ছা, দেন হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি ছিল? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ছিল x ± a। ওকে ফাইন, তাইলে প্লাস মাইনাস তো থাকলো, এর ভ্যালু ছিল 1/√2 আর এর ভ্যালু ছিল 1/√3। তার মানে আলটিমেটলি এটা দাঁড়াইলো কি? আলটিমেটলি দাঁড়াইলো এটা যে x√6 ± 10। দেন নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণটা ছিল কি? x ± a/e। তাইলে প্লাস মাইনাস এর ভ্যালু ছিল 1/√2, এর ভ্যালু ছিল 1/√3। তার মানে নিয়ামকের সমীকরণটা দাঁড়াইলো আমাদের যে x√3 প্লাস মাইনাস, সরি x√3 না, এটা হবে x√2। x√2 প্লাস মাইনাস √3 = 1, 0। বুঝছি? এখানে না বোঝার কোনো কিছুই নাই, ওই যে আগে যে তোমাদের চার্ট দেখাইছি ওই চার্টের মধ্যে সবগুলো ফর্মুলাই কিন্তু আছিল। হুম। অর্থাৎ আদর্শ আকারে নিতে পারলে কিন্তু কাহিনী শেষ। ও, বুঝতে পারছি বুঝতে পারছি। মেধা বুঝছে এটা? হ্যাঁ বুঝছি। ওকে, এখন দেখাইবো যে আগে আমরা আদর্শ আকারে কিভাবে নিব আর কি। এটা তো ডিরেক্ট দেয়া ছিল, এর জন্য তুমি নিতে পারছো। কিছু কিছু ওই যে পরাবৃত্তের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আদর্শ আকার একটু ইউনিক টাইপের থাকে, প্লাস মাইনাস অ্যাড করে নিতে হয়। সো এই টাইপের একটা মেথ দেখাবো আমরা। আমি জাস্ট আদর্শ আকার পর্যন্ত নিয়েই দেখাইবো, বাকি অংশগুলো তোমরা নিজেরা করবা, এটা মারতে হবে। ধরো 2x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 = 0। ঠিক আছে, উপবৃত্তের উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, 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 কেন্দ্র, নিউটন আসছে কেন্দ্র এবং উপকেন্দ্র দ্বয় নির্ণয় করো। মানে মোট কথা হলো এই সমীকরণটাকে তুমি যদি আদর্শ আকারে নিতে পারো তাহলে সবকিছু পারবা। উপকেন্দ্র দ্বয় নির্ণয় করো। তাইলে এখন আসো আমরা সলিউশনে যাই। তার মানে আমি জাস্ট আদর্শ আকারে একটা যে কোনো একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকে, সেটাকে কিভাবে আদর্শ আকারে নিব সেটাই হইলো আমার মূল লক্ষ্য। তাহলে আদর্শ আকারের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আদর্শ আকারটা হয় x² / a² প্লাস y² / b² = 1। অর্থাৎ এক্স সংবলিত যে জিনিসটা আছে তার উপরে হোল পাওয়ার হয় এবং ওয়াই সংবলিত যে জিনিসটা আছে তার উপরে হোল পাওয়ার হয়। তাহলে এখানে কিন্তু এক সংবলিত দুইটা পদ আছে। ঠিক আছে, তাহলে এটাকে হোল পাওয়ার দিতে হলে বা হোল পাওয়ারে নিতে হলে হয় আমাদের a+b² বা a−b² এই দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্রের দ্বারস্থ হতে হবে আমাদের। ওকে, আচ্ছা, এখন দেখো a+b এর দ্বারস্থ হবো নাকি a−b এর দ্বারস্থ হবো, এটা ডিপেন্ড করে যার ঘাত 1 তার সিম্বলের উপর। এইখানে দেখো 8x এর সামনের সিম্বল কি আছে? মাইনাস আছে না? হ্যাঁ মানে তার মানে এইটা a−b এর ফর্মুলাতে নিতে হবে। সিমিলার কেস y এর ক্ষেত্রেও আমাকে কিন্তু a−b এর ফর্মুলাতে নিতে হবে। যদি প্লাস থাকতো তাহলে এটাকে আমরা a+b এর ফর্মুলাতে নিতাম। তো সমীকরণ যেটা দেয়া থাকবে সেটা দেখে এইভাবে তোমাকে ডিসিশন নিতে হবে। ওকে ফাইন, সবকিছু নিয়ে শেষ। বিশিষ্ট যেটা থাকবে ওটার ভিত্তিতে হবে। হ্যাঁ, ওইটার ভিত্তিতে, এই জানি এইটার ভিত্তিতে, এইটা এবং এইটার ভিত্তিতে তুমি প্লাসের ফর্মুলাতে পালাবা নাকি মাইনাসের ফর্মুলাতে পালাবা ডিপেন্ড করবে এই দুইটার উপর। কারণ এটার উপর নির্ভর কি জন্য করবে না, কারণ দেখো এটা প্লাস তাও এটা তো মাইনাস থাকার প্রশ্ন ওঠে না, কারণ যেহেতু হ্যাঁ ঠিক আছে না, আর মাইনাস তার প্রশ্ন ওঠে না। আচ্ছা যাই, তাইলে এখন আমরা সমীকরণটা লিখি। প্রদত্ত উপবৃত্ত, প্রদত্ত উপবৃত্ত দেওয়া আছে 2x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2y প্লাস, আমাদের কি 10 মিনিটের ঘন্টা দিয়ে দিছে নাকি? 15 মিনিট। 15 মিনিটের? তাহলে ঠিক আছে, 15 মিনিটে অনেক কিছুই শেষ হয়ে যাবে, মানে আজকের পর একদম শেষ হয়ে যাবে। আচ্ছা, উপবৃত্ত। তো এখন আমি জাস্ট জাস্ট বোঝানোর জন্য আমি দুইটাকেই সাইডে নিয়ে আসছি। এইট এক্স, এক্সকে এক্স এর সাইডে এবং ওয়াইকে ওয়াই এর সাইডে নিয়ে আসি, আর বেচারা +1 এইটা থাকুক। ওকে, এখন আমি এই যে দুইটা জিনিস আছে এইটাকে আমি a−b এর ফর্মুলাতে পালাবো, এটাকেও আমি a−b এর ফর্মুলাতে পালাবো। আচ্ছা, আমি যদি এইটাকে a−b
ফর্মুলাতে পালাইতে চাই, তাইলে দেখো আমাদের এ মাইনাস বি এর ফর্মুলাতে কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার যদি আমি লিখি তাহলে এ স্কোয়ার মাইনাস 2 × a × b প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এর উপরে আমাদের কি আনতে হবে, হোল স্কোয়ার আনতে হবে। তাহলে এ বলতে কি আছে, আমাদের এই টার্মটাকে তোমার এ মানাইতে হবে, তার মানে এক্স এর উপরে তো স্কোয়ার আছে, তার মানে আমাকে 2 এর উপরে স্কোয়ারটা আনতে হবে, তার মানে 2 এর উপরে যদি স্কোয়ার আনতে চাই তাহলে এই জিনিসটাকে লিখতে পারি, yes, এই জিনিসটাকে লিখতে পারি x√2 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এর ভ্যালুটা আমরা কি পাইলাম, এর ভ্যালুটা পাইলাম তাইলে আমরা x√2। ওকে, এখন আছে আমাদের মাইনাস, সূত্রের মাইনাস দিলাম, দেন সূত্রের 2 বসাইলাম, এর ভ্যালু কত আছে আমাদের x√2, লিখলাম x√2। এখন এইখানে ভ্যালু কত আছে, এইখানে ভ্যালু আছে না আমাদের 8x, তাইলে এইটাকে আমাদের মানাইতে হবে, এইখানে যে টার্মটা আছে এই টার্মটাকে আমাদের কিন্তু 8x-ই মানাইতে হবে। তার মানে অলরেডি তুমি লেখছো কি, দেখো এক্স তো এক্স আছে, তুমি লেখছো কি 2√2x আছে, এখন এখানে আর কত বসাইলে সেটা 8x হবে। 2√2। ওকে, আর যদি আমরা 2√2 বসাই তাহলে এটা 8x হয়ে যাবে, কারণ 2 এ গুণ হলে 4 আসবে, আর √2 গুণ হলে আসবে আমাদের কত 2, 4 × 2 মানে হলো 8। তার মানে আমরা এটা বসাইলাম 2√2, তাহলে বি কিন্তু আমরা পেয়ে গেছি, বি হলো কত আমাদের 2√2। এটা নিয়ে কোনো ডাউট আছে না, তাইলে আমরা এটাকে লিখতে পারি 2√2 স্কোয়ার। এখন দেখো 2√2 স্কোয়ার তুমি বেশি লিখছো না, হ্যাঁ, মাইনাস মাইনাস করে দাও, শেষ। 2√2 স্কোয়ারই কিন্তু বেশি লিখছো, এটা মাথায় রাখবা। আচ্ছা, তাইলে আমাদের এক্স এর টার্মগুলা শেষ, একটুকু কি বোঝা গেছে? হ্যাঁ। সিমিলার কেস এখন আমরা ওয়াই এর টার্মে করবো, তাইলে প্লাস আছে, আমি সেকেন্ড লাইনে লিখি প্লাস আছে, তাইলে ওয়াই স্কোয়ার, এটা তো আর ডিরেক্ট ওয়াই স্কোয়ার আছে, মাইনাস 2 × y × 1, তাইলে আমাদের এই পদটা হবে 1 স্কোয়ার, দেন যেহেতু 1 স্কোয়ার বেশি লিখছি এর জন্য আমি 1 স্কোয়ার মাইনাস করে নিব, +1, শেষ। এখন আমাদের দুইটা ইকুয়েশন কিন্তু ইকুয়াল হয়ে গেল, আমরা কিন্তু কোনো কিছু অতিরিক্ত লিখছি না, জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করছি বা একটু মডিফাই করছি, বাট কোনো কিছু বেশি বা কম লিখি নাই। বোঝা গেল আমার অ্যাপ্রোচ বা প্রসেসটা? হ্যাঁ, বুঝছি। সো এখানে আমি বলে দিই, অনেকেই অনেকভাবে বলতে পারে যে এই যে এইখানে যে আমি যে জিনিসটা করছি এইটা অনেকে পরে ক্যালকুলেশন করে বলে, বাট আমি বলবো যদি পরে ক্যালকুলেশন করতে যাও দেবা অনেক জায়গায় ভুল হয়েছে, তুমি মানে তুমি ভেজাল লাগিয়ে দিবা, এজন্য তুমি যেটা বেশি লিখছো সেটা কম দিয়ে দিবা, সাথে সাথে কম দিয়ে দিবা, পরে তুমি তোমার ক্যালকুলেশন করবে, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে না? আচ্ছা, তো এখন আমি এই যে এই টার্ম সমান আমি কি লিখতে পারি, এই টার্ম সমান লিখতে পারি, তাইলে আমি দেখো x√2 মাইনাস 2√2 স্কোয়ার, ফাইন। এবং এইটা কি আছে 2√2 স্কোয়ার, এটাকে যদি করি তাইলে আমি পাবো 8, তাহলে -8 প্লাস এই যে টার্মটা আছে এই টার্মের পরিবর্তে লিখতে পারি আমি কি y−1 স্কোয়ার -1 +1 0। বুঝা গেল এটা? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। এটা বুঝতে কি কোনো অসুবিধা আছে? না। ওকে, অসুবিধা থাকলে বলতে পারো যে অসুবিধা আছে, যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে আমার কোনো অসুবিধা নাই। ওকে, ফাইন, তাহলে x√2, একটু বেশি বেশি time। বুঝি নাই, পরীক্ষার হলে করাটা একটু বেশি ঝামেলা। কোনো ঝামেলা না, প্র্যাকটিস করো, পরীক্ষার হলে গিয়ে যদি তুমি প্রশ্নটা জাস্ট এখন আমি করিয়ে দিচ্ছি, তুমি যদি আরো দুই একটা মিনিট প্র্যাকটিস না করো তাইলে কিন্তু ঝামেলা। আচ্ছা, +1 -1 ভেনিস, এখানে তাহলে শুধুমাত্র -8 = 0। আচ্ছা, এখন দেখো সমীকরণের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে x² / a² প্লাস y² / v², এখানে আমাদের এই যে এক্সটা আছে এই এক্সটাকেও কিন্তু আমাদের সিঙ্গেলই বানাইতে হবে, কিন্তু এখানে এক্স এর সাথে আছে √2, বুঝাইতে পারছি? এক্স এর সাথে আছে কি আমাদের √2, তাইলে আমাকে √2টা কমন নিয়ে নিবা, বুঝাইতে পারছি? হ্যাঁ, অবভিয়াসলি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে √2 নিবা কমন, কারণ √2 উপরে কিন্তু স্কোয়ার আছে, আর ওই 8টাকে অপাশে নিয়ে দাও, বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এখন এইটাকে লেখা যায় 2x−2² প্লাস y−1 হোল স্কোয়ার ইকুয়াল 8। এখন এর দ্বারা ভাগ করে দাও, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল কিন্তু 1 ইকুয়েশন, আদর্শ ইকুয়েশনের, তার মানে এটাকে লিখতে পারি কত আমরা, যে x−2² বাই হইলো 4, দেন হইলো y−1² বাই হইলো 8 ইকুয়াল 1। বুঝতে পারছি এটা? ওকে, তাইলে এখন যদি তুমি লিখতে চাও তাহলে x−2² দেন হইল গিয়ে আমাদের 2² প্লাস y−1 হোল স্কোয়ার দেন হইল আমাদের 2√2² ইকুয়াল 1। ক্লিয়ার? এখন বাকি অংশটুকু কি বের করতে পারবো আমরা? আমি কিন্তু আদর্শ আকারে নিয়ে দিছি, বুঝতে পারছি। বুঝা গেল? হ্যাঁ করো। ওকে, তাইলে বাকিটুকু এই যে এখানে কি দেওয়া আছে, তোমাদের উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কেন্দ্র উপকেন্দ্র দ্বয় নির্ণয় করো, বাকি অংশটুকু তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এবং তোমাদের কাজটা হবে এই ধরনের যে সমীকরণ দেওয়া থাকে মিনিমাম তিনটা তিনটা এইরকম সমীকরণ তোমাদের বইতে
যেগুলো বোর্ডে আসছে বা অ্যাডমিশনে আসছে, তোমাদের বইতে কিন্তু লেখা আছে সাইডের দিকে যে বোর্ডের বা অ্যাডমিশনে এরকম সমীকরণ দিয়ে আছে, সমীকরণ দিয়ে বিভিন্ন টার্ম বলছে, এগুলো মেথ করবা। একটু তোমাদের কাছে যেগুলো ক্রিটিক্যাল মনে হয় এগুলো হোমওয়ার্কের সাথে সাবমিট করবা। বুঝা গেল? আচ্ছা, তো আরেকটা মেথ, আচ্ছা এইগুলো আগে ওজন করে নাও, দেন নেক্সট দিন আমরা শেষ করে দিব উপবৃত্ত। নেক্সট দিন বলতে আমি বলে দিই, খুব সম্ভবত 11 তারিখ নিব, নেক্সট ক্লাস নিব 11 তারিখ। বুঝাইতে পারলাম? ততদিনে পড়াবৃত্তটাও complete ইয়েস, করে। কারণ আমার 10 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে, 11 তারিখ নিব 25। ঠিক আছে। ওকে, সো যাদের যে পড়া আছে এই 11 তারিখের ভিতরে সাবমিট টাবমিট করবা, ঠিক আছে? এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারো, চেষ্টা করবো যদি আমি বয়ে যে বা খাতায় লিখে যাবোই হোক সলভ করা, সেটা তো সলভ করে দেবো। এরপরে যদি না হয় তাহলে 11 তারিখ ক্লাসে তোমাদের আগে প্রবলেমগুলো সলভ করবো, দেন নিউগুলো দেখবো। বুঝা গেল? আচ্ছা। ওকে, এক পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, নমস্কার। নমস্কার, আদাব।